আসসালামু আলাইকুম। ইজি ম্যাথের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ জুয়েল ইসলাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা নবম দশম শ্রেণী গণিত পাঠ্য বইয়ের অধ্যায় ২ সেট ও ফাংশন এই অধ্যায়ের অনেকগুলো অঙ্ক করে ফেলছি, ১ নাম্বার সমাধান করে ফেলছি। আজকে আমরা ২ নাম্বার সমাধান করব। বলছে ২ নাম্বার নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে আমরা জানি মূলত সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে ২টা। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি আর একটা হচ্ছে তালিকা পদ্ধতি। আমরা ১ নাম্বারে তালিকা পদ্ধতি করে ফেলছি। আজকে করব হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে বলছে যে সেট গঠন পদ্ধতি প্রকাশ করো। তাহলে প্রশ্নে যেটা দেওয়া আছে সেটা অবশ্যই তালিকা পদ্ধতি দেওয়া আছে। তাহলে এখানে যে মানগুলো দেওয়া আছে সেগুলো তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। আমরা বুঝবো কিভাবে তালিকা পদ্ধতি কি আর সেট গঠন পদ্ধতি কি। তালিকা পদ্ধতি হচ্ছে আমরা দেখলেই সহজে বুঝতে পারবো এই সেটের উপাদান সংখ্যা কতটি আছে। যেমন এখানে এই সেটের উপাদান সংখ্যা আমরা যদি দেখি তাহলে ক নাম্বারে দেখি হচ্ছে উপাদান সংখ্যা ১ ২ ৩ ৪ ৫ উপাদান সংখ্যা আছে ৫টা। তাহলে এই দেখলেই সহজেই বুঝতে পারবো যে উপাদান সংখ্যা আছে ৫টি। তাহলে এটা দেওয়া আছে অবশ্যই তালিকা পদ্ধতিতে। এখন এটাকে প্রকাশ করতে হবে সেট গঠন পদ্ধতিতে। সেট গঠন পদ্ধতিটা কি সেটা হচ্ছে আমরা প্রশ্নটা দেখেই বুঝতে পারবো না এখানে উপাদান সংখ্যা কতগুলা হবে, কিন্তু কিছু শর্ত আর কিছু হচ্ছে দিক নির্দেশনা দেওয়া থাকবে। তো আমরা প্রথমে হচ্ছে ২ নম্বরে ৪টা ম্যাথ আছে, ৪টা ম্যাথের মধ্যে আমরা ক নাম্বারটা শুরু করি আগে। তাহলে ক নাম্বারে দেওয়া আছে, ক নাম্বারে আমরা ভালো করে লক্ষ্য করি, দেওয়া আছে ৩ ৫ ৭ ৯ এবং ১১। এখানে হচ্ছে উপাদান সংখ্যা দেওয়া আছে হচ্ছে ৫টা। তো এই যে উপাদান ৫টা দেওয়া আছে সেটার মধ্যে আমাদের দেখতে হবে এটার মধ্যে কি সম্পর্ক দেওয়া আছে, মানে কি সম্পর্ক বা কি ভাবে এটা চলতেছে। তাহলে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ৩ ৫ ৭ ৯ এবং ১১ এগুলো সবগুলোই কিন্তু বিজোড় সংখ্যা। তাহলে ৩ ৫ ৭ ৯ ১১ সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। আবার আমরা দেখতে পাচ্ছি বিজোড় সংখ্যা কিন্তু ৩-এর আগে আরও আছে। ৩-এর আগে বিজোড় সংখ্যা হচ্ছে 1। তাহলে 1 দেওয়া নেই। তাহলে 1 এর পরে বিজোড় সংখ্যা হচ্ছে 3, 3 দেওয়া আছে। 3 এর পরে 5, বিজোড় সংখ্যা 5 দেওয়া আছে। তারপর বিজোড় সংখ্যা 7, 9, 11। 11 এর পরেও কিন্তু বিজোড় সংখ্যা 13 আছে। কিন্তু প্রশ্নের মধ্যে 13 দেওয়া নেই। এভাবে আরো অনেক বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে আমরা এইখান থেকে যেটা বুঝতে পারি যে এখানে যেগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে বিজোড় সংখ্যা এবং 1-এর থেকে বড়। 3 হচ্ছে 1-এর থেকে বড় এবং 11 বিজোড় সংখ্যা, যেটা 11-র পরে বিজোড় সংখ্যা হচ্ছে 13, 13 থেকে ছোট। তাহলে আমরা সমাধান দিয়ে যে কাজটা করব, প্রথমে লিখবো হচ্ছে সমাধান। সমাধান দিয়ে লিখবো হচ্ছে দেওয়া আছে, দেওয়া আছে, দেওয়া আছে। প্রশ্নে যেটা দেওয়া আছে সেটাই আমরা লিখব। প্রশ্নে দেওয়া আছে ৩ ৫ ৭ ৯ এবং ১১। আচ্ছা, এখন আমরা প্রশ্নটা পরে যেটা বুঝলাম সেটা হচ্ছে লিখব, অতএব নির্ণেয় নির্ণেয় সেটটি নির্ণেয় সেটটি হবে, নির্ণেয় সেটটি হবে ১ এর থেকে বড় বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা এবং তাহলে 13-র পরে তো বিজোড় সংখ্যা হচ্ছে, সরি 11-র পরে তো বিজোড় সংখ্যা 13 আছে। তাহলে 13 তো এখানে নেই, 13 থেকে ছোট আছে। তাহলে আমরা লিখতে পারি বিজোড় সংখ্যা এবং 13 এর থেকে ছোট। তাহলে আমরা এখানে যে কথাটা লিখলাম হচ্ছে নির্ণেয় সেটটি হবে, আমরা যে সেটটা তৈরি করব সেটা হবে কি 1-এর থেকে বড়, মানে 1-এর থেকে বড় বিজোড় সংখ্যা। তাহলে 1-এর থেকে বিজোড় সংখ্যা কত? 3 এবং এবং 13 এর থেকে ছোট। তাহলে 13 এর থেকে ছোট বিজোড় সংখ্যা কত? 11। তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে। তারপরে আমরা লিখব অতএব নির্ণেয় অতএব নির্ণেয় সেট। আমরা নির্ণয় সেট লেখার পরে একটা চলক নিয়ে আসব। চলক লিখলাম হচ্ছে x,
বিলংস এন। এখন আমরা এন লিখলাম কেন? আমরা জানি এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে এখানে যে বিজোড় সংখ্যাগুলো আছে সেগুলো তো অবশ্যই স্বাভাবিক সংখ্যার মধ্যেই পড়ে। এই জন্য আমরা লিখবো হচ্ছে এক্স বিলংস এন, দিয়ে লিখব হচ্ছে যেন এক্স বিজোড় সংখ্যা, বিজোড়, এক্স হচ্ছে কোন সংখ্যা? বিজোড় সংখ্যা, এবং এক্স এর মানগুলা কি হবে? একের থেকে বড় হবে, একের থেকে বড় হবে, এবং কি হবে? 13 থেকে ছোট। তাহলে 13 থেকে ছোট, লেস গ্রেটার দেন চিহ্নটা দিব, সরি 13 থেকে ছোট। তাহলে আমরা লিখবো নির্ণয়ের সেটটি হবে এক্স বিলংস এন, কারণ এক্স ধরে নিলাম একটা হচ্ছে অজানা রাশি চলক, ধরে নিলাম হচ্ছে এক্স, বিলংসতে হচ্ছে উপাদান, এনতে হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে যেহেতু এগুলো সবগুলো বিজোড় সংখ্যা, আর বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা সবগুলো কিন্তু স্বাভাবিক সংখ্যার অন্তর্ভুক্ত, সে কারণে আমরা লিখলাম হচ্ছে এক্স বিলংস এন, যেন এক্স, এখন এগুলো তো সবগুলাই হচ্ছে বিজোড় সংখ্যা, এই জন্য আমরা লিখবো এক্স বিজোড় সংখ্যা, এবং একের থেকে বিজোড় সংখ্যা 3 হচ্ছে বড়, তাহলে লিখবো একের থেকে এক্স এর মানটা হবে একের থেকে বড়, এবং 13 থেকে ছোট কত? 11, এই জন্য আমরা লিখলাম 13 থেকে ছোট। তো এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের ক নং প্রশ্নের সমাধান। তো আশা করি এটা বুঝে গেছেন। তো আমরা এখন খ নাম্বার করব। তো খ নাম্বার প্রশ্নটা আমি আগে বোর্ডে উঠাই নেই। তো খ নাম্বার প্রশ্নটা বইয়ে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 2 3 4 6, তারপরে আছে 9 12 18 36, এটা হচ্ছে দেওয়া আছে, এটা মিশাই দেই। আচ্ছা, তো খ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 1 2 3 4 6 9 12, তারপরে হচ্ছে 18, তারপরে হচ্ছে 36। এখন আমরা দেখি এটার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাই কিনা। তো আমরা যদি লক্ষ্য করি তা দেখতে পাই 1 2 3 4 এগুলো স্বাভাবিক সংখ্যা, মানে সবগুলোই স্বাভাবিক সংখ্যা, কিন্তু 1 2 3 4 এগুলো সিরিয়াল অনুযায়ী আছে। তারপরে দেখি 5 নেই, 6 আছে, 6 এর পরে 7 8 নেই, একবারে 9 দেওয়া আছে, 9 এর পরে 10 11 নাই, 12 দেওয়া আছে। তারপরে দেখতে পাচ্ছি আমরা 18 আছে, তারপরে 36 আছে। তাহলে আমরা এটা কিভাবে করব, বা এটা কি মানে দেখে কি বুঝতেছি? তো আমরা যদি এটা একটু ভালোভাবে লক্ষ্য করি তাহলে আমরা যেই জিনিসটা খেয়াল করতে পারি সেটা হচ্ছে, দেখি প্রথমের সংখ্যা শেষের সংখ্যাটা যদি গুণ করি, প্রথমে 1 আর 36 যদি গুণ করি তাহলে কত পাই আমরা? 1 আর 36 যদি গুণ করি তাহলে পাই হচ্ছে 36। তারপরে এখানে 2 আছে, এখানে 18, তো 2 আর 18 যদি আমরা গুণ করি তাও কিন্তু রেজাল্ট পাই হচ্ছে 36। আবার এখানে 3 আর 12, 3 আর 12 যদি আমরা গুণ করি, 3 আর 12 গুণ করলেও রেজাল্ট আসে 36। আবার এখানে 4 আছে, এখানে 9 আছে, 4 আর 9 যদি আমরা গুণ করি 4 9 36। এখন এখানে শুধুমাত্র 6 বাকি আছে, 6 এর জোড়া নেই। তো আমরা দেখতে পাই এখানে সবগুলাই প্রথমেরটা শেষেরটা গুণ করলে পাই 36, তারপরে হচ্ছে দ্বিতীয়টা শেষের আগেরটা যদি গুণ করি তাও পাচ্ছি 36। তাহলে দেখতে পাচ্ছি সবগুলাই 36 পাচ্ছি। তাহলে আমরা এইখানে যে সংখ্যাগুলা বা যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 36 এর গুণনীয়ক, সরি। তাহলে এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো কি 36 এর গুণনীয়ক। তাহলে আমরা লিখতে পারি এখানে, আচ্ছা আগে সমাধান দিয়ে নেই, লিখব সমাধান দিয়ে লিখব দেওয়া আছে, প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে তাই আমরা লিখে দেব। প্রশ্নে আছে 1 2 3 4 6 9 12 18 আর হচ্ছে 36, 36 এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো প্রশ্নে যেটা দেওয়া আছে আমরা সেটাই
আগে তুলে নিব। নেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে যতগুলো উপাদান দেওয়া আছে সবগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক। তাহলে আমরা লিখব এখানে প্রত্যেকটি উপাদান 36-এর গুণনীয়ক। তাহলে আমরা দেখতে পাই এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 36-এর গুণনীয়ক। তারপরে আমরা লিখব অতএব নির্ণেয় সেট দিয়ে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দিব। প্রথমে একটা চলক নিয়ে আসবো হচ্ছে এক্স বিলংস, এখন এখানে যে উপাদানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এই জন্য আমরা নিয়ে আসবো এন যেন। এখন এক্স দিয়ে কি লিখবো, সবগুলো হচ্ছে 36-এর গুণনীয়ক, তাহলে আমরা লিখবো এক্স 36 এর গুণনীয়ক। তো এইখানে আমরা যেটা লিখলাম এটাকে বলা হয় সেট গঠন পদ্ধতি। আশা করি আপনারা এটাও বুঝতে পারছেন। তো এরপরে আমরা গ নং সমস্যাটি সমাধান করব। তো এটা মিশিয়ে দেই। আচ্ছা, এখন হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। তো গ নং প্রশ্নটা আগে আমরা উঠাই নিই। গ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36 এবং 40। তো গ নম্বরের মধ্যে দেওয়া আছে 4, 8, 12, 16, 20, 24, 28, তারপরে হচ্ছে 32, 36 এবং 40। এখন আমরা লক্ষ্য করে ভালো করে দেখি এটার মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাই কিনা। তাহলে আমরা একটু ভালোভাবে খেয়াল করি। এখানে আছে 4, 4-এর পরে দেওয়া আছে 8, 8-এর পরে দেওয়া আছে 12, 12-এর পরে দেখতেছি আছে 16। তো আমরা যদি একটু 4-এর নামতাটা খেয়াল করি, 4-এর নামতা আমরা জানি 4 আর 1 গুণ করলে 4, 4 দুগুণে হয় 8, 3 4-এ 12, 4 চোখ মানে 4 আর 4-এ গুণ করলে হয় 16। তাহলে আমরা হচ্ছে যে 4-একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 চোখ 16, 4 5-এ 20, 4 6 24। এইভাবে আমরা দেখতে পারি যে এখানে যেই উপাদানগুলো দেওয়া আছে সবগুলো হচ্ছে কি 4-এর গুণিতক। তাহলে আমরা লিখব, প্রথমে লিখব হচ্ছে সমাধান দিয়ে লিখব হচ্ছে দেওয়া আছে দিয়ে প্রশ্নের মধ্যে যা দেওয়া আছে সেগুলো আগে তুলে নেব। প্রশ্নে আছে 4, 8, 12, 16, 20, 24, 28, 32, 36, 40। আচ্ছা, প্রশ্নের মধ্যে যেগুলো দেওয়া ছিল সেগুলো আমরা আগে তুলে নিলাম। আর প্রশ্নটা পড়ে আমরা বুঝতে পারলাম যে এখানে যেই উপাদানগুলো দেওয়া আছে সেগুলো সবগুলো কি 4-এর গুণিতক। তাহলে আমরা লিখব এখানে প্রত্যেক উপাদান 4-এর গুণিতক। এখানে হচ্ছে প্রত্যেকটা উপাদান কি 4-এর গুণিতক। এখন 4-এর গুণিতক 40 পর্যন্ত দেখি আমরা, 10 পর্যন্ত 10-এর 4-এর সাথে 10 গুণ করলে হয় 40, কিন্তু এরপরে দেওয়া নাই। মানে কি 4-এর গুণিতক এরপরে তো আরো অনেক সংখ্যা আছে। তাহলে যেহেতু শেষ পদটা আমাদের দেওয়া আছে, শেষ সংখ্যাটা দেওয়া আছে, সেটা ইন্ডিকেট করেই হচ্ছে কি করতে হবে, এটার সেট গঠনটা তৈরি করতে হবে। তাহলে আমরা লিখব হচ্ছে প্রত্যেক উপাদান 4-এর গুণিতক এবং শেষে কত আছে 40। তাহলে লিখব 40 এর ছোট বা সমান। 40 এর ছোট বা সমান। আচ্ছা, ছোট না লিখে আমরা লিখতে পারি 40 এর সমান, 40 এর সমান বা বড় নয়। এই কথাটা আমরা এখানে লিখতে পারি।
যে এখানে প্রত্যেকটি উপাদান হচ্ছে 4 এর গুণিতক এবং 40 এর সমান। 40 এর সমান মানে কি 40 দেওয়া আছে, এর থেকে 40 এর পরে 4 এর গুণিতক কত 44, কিন্তু 44 আমাদের দেওয়া নেই, এজন্য আমরা লিখব 40 এর সমান বা বড় নয়, মানে 40 এর বড় নয়। তারপরে আমরা লিখব অতএব নির্ণেয় সেট। আমরা লিখব অতএব নির্ণেয় সেট। নির্ণেয় সেট আমরা লিখব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে লিখব হচ্ছে একটা অজানা রাশি চলক ধরে নেব x, তারপরে আমরা লিখব হচ্ছে বিলংস n। n তে এগুলো সবগুলো হচ্ছে কোন সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এজন্য আমরা লিখব x বিলংস n। x এর উপাদানগুলো কি? 4 এর গুণিতক, তারা আমরা লিখব x 4 এর গুণিতক, 4 এর গুণিতক এবং কি হচ্ছে 40 এর থেকে কি নয়, বড় নয় বা 40 এর সমান। তাহলে আমরা লিখব এবং x এর উপাদানটা কি হবে না, 40 এর থেকে বড় হবে না। তাহলে আমরা x গ্রেটার দেন দিয়ে এখানে লিখব 40। এখন আমরা যদি এটা লিখি x লেস দেন 40 যদি লিখি, তার মানে বোঝা 40 এর থেকে কি ছোট। এই জন্য আমরা নিচে একটা টান দিয়ে দিব, তাহলে হচ্ছে 40 এর থেকে ছোট বা সমান। এটা হচ্ছে গ নং প্রশ্নের সমাধান। তো এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের উত্তর। তো আমরা দেখলাম হচ্ছে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে 4 এর গুণিতক এবং 4 এর গুণিতক 40 পর্যন্ত দেওয়া আছে, এরপর সংখ্যাগুলো দেওয়া নেই। এই জন্য আমরা লিখব এখানে প্রত্যেক উপাদান 4 এর গুণিতক এবং 40 এর সমান। 40 এর যেহেতু 40 দেওয়া আছে এই জন্য আমরা লিখব 40 এর সমান বা 40 এর কি নয়, বড় নয়। আমরা এখানে লিখতে পারি 40 এর কি ছোট বা সমান বা ছোট, এটাও আমরা লিখতে পারি। তো আমরা তাহলে কি লিখবো? অতএব নির্ণেয় সেট x বিলংস n, যেহেতু সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে x বিলংস n, x 4 x লিখে লিখবো 4 এর গুণিতক এবং x দিয়ে এই যে চিহ্নটা দিব দিয়ে লিখবো হচ্ছে 40। তো এটা ছিল আমাদের গ নম্বরের সমস্যার সমাধান। তো এখন আমরা চলে যাব ঘ নম্বরে। তো ঘ নং প্রশ্নটা আমরা দেখি। ঘ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে ঘ নম্বরের প্রশ্নের মধ্যে আছে +-4 +-5 +-6। এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের মধ্যে দেওয়া আছে। তো আমরা ঘ নম্বর প্রশ্নটা যদি একটু ভালোভাবে দেখি +-4 +-5 +-6 এটার মানে কি? এই যে +-4 মানে হচ্ছে +4 আবার নিচে মাইনাস আছে, তাহলে -4 দুইটাই এখানে অন্তর্ভুক্ত আছে। তাহলে +4ও আছে প্লাস আবার -4ও আছে, এখানে আবার +5ও আছে -5ও আছে। এটা মানে হচ্ছে +6 আবার -6। তাহলে এইখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে যে বা উপাদানগুলো দেওয়া আছে সেটা ধনাত্মক এবং ঋণাত্মক দুইটাই দেওয়া আছে। যদি ধনাত্মক বা ঋণাত্মক দুইটাই দেওয়া থাকে তাহলে আমরা কি জানি, সেগুলো হয় পূর্ণ সংখ্যা। আর পূর্ণ সংখ্যাকে প্রকাশ করা হয় জেড দ্বারা, পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি সেটা তো আমরা আগেই জেনেছি যে পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এইখানে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উভয়ই দেওয়া আছে। তাহলে আমরা বলতে পারি এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেগুলো অবশ্যই কোন সংখ্যা হবে? পূর্ণ সংখ্যা হবে। তো এই পূর্ণ সংখ্যাটা দেখার পরে এটা সমাধানটা আমরা কিভাবে করব? তাহলে আমরা লিখব সমাধান দিয়ে লিখব হচ্ছে দেওয়া আছে প্রশ্নের মধ্যে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেব। +-4 +-5 +-6। এখন আমরা একবার x এর মান ধরে নেব +-4, আবার ধরে নেব +-5, আরেকবার ধরে নেব +-6। ধরে কি করব? একবার x এর মানটাকে বর্গ করব, আবার x এর মানটাকে ঘন করব। ঘন করার পরে আমরা হচ্ছে সেট গঠন তৈরি করব। তো আমরা লিখব এখানে x =+-4 হলে আমরা এইখানে যে উপাদানগুলো দেওয়া আছে সেই উপাদানগুলোই লিখব। এই উপাদানগুলোর বাইরে অন্য কোনো উপাদান আমরা
লিখবো না। তাহলে আমরা লিখলাম এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হলে তাহলে কি বললাম, ওই উপাদানগুলো নিব এবং কি করব, একবার হচ্ছে বর্গ করব আর একবার ঘন করব। তাহলে বর্গ করি, এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস 4 এর উপরে স্কোয়ার। তো আমরা প্লাস মাইনাস 4 এটার উপরে যদি স্কোয়ার করি তাহলে কি আসে, প্লাস মাইনাস 4 এর উপর যদি আমরা স্কোয়ার করি রেজাল্ট আসবে হচ্ছে 16। তারপরে লিখব এবং লেখার পরে কি করব, এবার ঘন করব। তাহলে লিখব এক্স কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস 4, এটার উপরে আমরা কিউব করব। তাহলে প্লাস মাইনাস 4 এর উপর যদি আমরা কিউব করি তাহলে রেজাল্ট কত আসবে, 60 প্লাস মাইনাস, আচ্ছা রেজাল্ট আসবে হচ্ছে প্লাস মাইনাস 64। এখানেও একটু মিস্টেক হয়ে গেছে, এখানে প্লাস মাইনাস 16 হবে, প্লাস মাইনাস 16। কারণ আমরা যদি প্লাস 4 এর উপর কিউব করি তাহলে আসবে প্লাস 64, আবার মাইনাস 4 এর উপরে কিউব করলে আসবে মাইনাস 64। আর এখানে যদি আমরা প্লাস 4 এর উপরে স্কোয়ার করি তাহলে আসবে 16, এখানে মাইনাস রেজাল্ট আসবে না, শুধুমাত্র 16 আসবে, 16। এরপরে আমরা কি করব, এক্স এর মান ধরে নেব এবার প্লাস মাইনাস 5। তাহলে লিখব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 5 হলে এবারে লিখব এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস 5 এর উপরে করব স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস 5 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 25 এবং এক্স কিউব, এক্স কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস 5 এর উপরে আমরা কিউব করব। তো প্লাস মাইনাস 5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে প্লাস মাইনাস, আচ্ছা 5 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে 125, 125। এরপরে আছে প্লাস মাইনাস 6, তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 6 হলে এক্স স্কোয়ার মানে হচ্ছে প্লাস মাইনাস 6 এর উপরে দেব স্কোয়ার। তাহলে 6 এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে আসে 36 এবং এক্স কিউব মানে হচ্ছে প্লাস মাইনাস 6 এর উপরে আমরা দেব কিউব। তাহলে প্লাস মাইনাস 6 এর উপরে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে প্লাস মাইনাস 6, এটার উপরে যদি হচ্ছে কিউব করি তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 216। আচ্ছা এটা আমরা হচ্ছে ওই যে উপাদানগুলো দেওয়া ছিল সেই উপাদানগুলো কি করলাম, একবার বর্গ করলাম আর একবার ঘন করে এগুলো মানগুলো বের করে নিলাম। এখন আমরা দেখি যদি প্লাস মাইনাস 4 যদি উপাদানটা হয় সেটা যদি আমরা বর্গ করি তাহলে রেজাল্ট আসে 16, আবার যদি ঘন করি তাহলে রেজাল্ট আসে হচ্ছে প্লাস মাইনাস 64। আবার প্লাস মাইনাস এক্স এর মান যদি আমরা প্লাস মাইনাস 5 নেই, মানে 5 নিব না, 5 দেওয়া আছে 5 নিবই, তাহলে হচ্ছে 5 হলে সেটা কি হবে, বর্গ করলে আসবে হচ্ছে 25, আবার ঘন করলে আসবে হচ্ছে প্লাস মাইনাস 125। তারপর প্লাস মাইনাস 6 আছে, প্লাস মাইনাস 6 এটাকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আসবে হচ্ছে 36, আবার প্লাস মাইনাস 6 কে যদি আমরা ঘন করি তাহলে রেজাল্ট আসবে প্লাস মাইনাস 216। এখন এইটা থেকে আমরা কিভাবে সেট গঠনটা করব, তাহলে আমরা দেখি যদি বর্গ করি তাহলে আসতেছে 16, আবার যদি প্রথমেরটা আমরা নিব, প্রথমেরটার এখান থেকে দেখব হচ্ছে বর্গ করলে আসে 16, আর ঘন ঘন যেটা করব সেটা শেষেরটা, একবার শেষে যেটা আছে সেটা দেখব। এটা যদি ঘন করি তাহলে আসতেছে প্লাস মাইনাস 216। তাহলে আমরা এখান থেকে লিখব, অর্থাৎ একটা কথা লিখব, এখানে লিখব অর্থাৎ, অর্থাৎ উপাদান, অর্থাৎ উপাদান উপাদান সমূহের, উপাদান সমূহের বর্গ, উপাদান সমূহের বর্গ কি 16 থেকে দেখি আমরা এখানে 16, প্রথমে হচ্ছে 16, তারপরে হচ্ছে 25, তারপরে 36, মানে 16 থেকে বৃদ্ধি পাইতে বাড়তে আছে। তাহলে আমরা লিখব অর্থাৎ উপাদান সমূহের বর্গ 16 অপেক্ষা বড়, 16 অপেক্ষা বড় এবং, আচ্ছা 16 অপেক্ষা বড় কিন্তু 16 তো হয়, 16 তো আছে, তাহলে আমরা লিখব 16 অপেক্ষা বড় বা সমান, 16 অপেক্ষা বড় বা সমান এবং ঘন, এবং ঘন আমরা কি করব, ঘন হচ্ছে শেষেরটা, একবার শেষে যেটা দেওয়া আছে সেটা লিখব, শেষে কত আছে এবং ঘন 216। তাহলে আমরা লিখব এবং ঘন
ঘন করলে 216 অপেক্ষা আচ্ছা, এখন 216 অপেক্ষা কি, উপরে এগুলা কি ছোট, তাহলে আমরা লিখব 216 অপেক্ষা ছোট বা সমান, 216 অপেক্ষা ছোট বা সমান, এই কথাটা হচ্ছে আমাদের লিখতে হবে। তাহলে আমরা হচ্ছে যে উপাদানগুলো দেওয়া ছিল সেগুলোর আগে বর্গ এবং কি করব, ঘন বের করব। ঘন বের করার পরে আমরা দেখতে হবে, যদি আমরা বর্গ করি তাহলে রেজাল্ট আসতেছে 16, তারপরেরটা আসতেছে 25, তারপরেরটা আসতেছে 36। তাহলে আমরা দেখতে পাই যে 16 থেকে পরবর্তীগুলো কি হয়, বৃদ্ধি পেতে আছে। তাহলে বৃদ্ধি যদি পায় তাহলে 16 থেকে কি হবে, 16 অপেক্ষা বড় হবে। কিন্তু যেহেতু 16 আছে তাহলে আমরা লিখব 16 অপেক্ষা বড় বা সমান। আবার যদি আমরা ঘন করি তাহলে দেখতে পাই সর্বশেষে রেজাল্টটা কত আসে, 216। তাহলে 216 থেকে উপরের গুলা কি, উপরের গুলা হচ্ছে ছোট, তাহলে আমরা লিখব ঘন করলে 216 অপেক্ষা ছোট বা সমান। তাদের কি, তাদের সেট। আচ্ছা, আমি এখন একটু উপরে লিখতেছি, এখান থেকে উপরে লিখতেছি। তাহলে আমরা লিখব, আচ্ছা নিচে জায়গা আছে তো নিচেই লিখি। তাহলে আমরা লিখব অতএব নির্ণেয় সেট, অতএব নির্ণেয় সেট। নির্ণয় সেট আমরা কি লিখব, হচ্ছে একটা চলক নিয়ে আসবো x, তারপর হচ্ছে বিলংস দেব। এখন আমরা এখানে কি লিখব, n লিখব না z লিখব। তাহলে যেহেতু এখানে ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যা দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে যেহেতু আমরা জানি এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, তাহলে আমরা লিখব x বিলংস z, z দ্বারা প্রকাশ করা হয় পূর্ণ সংখ্যাকে। তাহলে আমরা লিখব x বিলংস z, যেন x স্কয়ার, আমরা যদি x এর বর্গ করি তাহলে 16 থেকে কি হবে, বড় হবে। তাহলে 16 থেকে বড় হবে বা সমান হবে। তাহলে আমরা কি লিখব, 16 থেকে বড়, এর নিচে একটা টান দিলে হচ্ছে 16 সমান, তাহলে হচ্ছে এখানে লিখব 16। এবং দিয়ে লিখব কি, যদি ঘন করি তাহলে লিখব x কিউব। x কিউব করলে কি হবে, 216 থেকে ছোট হবে। তাহলে 216 থেকে ছোট, 216 থেকে ছোট বা সমান হবে, এই জন্য আমরা নিচে এখানে এভাবে একটা দাগ দিয়ে দিব। তো আমরা একটু আবারও দেখি, প্রথমে হচ্ছে ঘ নং প্রশ্নের মধ্যে যেই উপাদানগুলো দেওয়া ছিল সেটা হচ্ছে +-4, তারপর হচ্ছে +-5, +-6 দেওয়া ছিল। তো এখানে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উভয় সংখ্যায় দেওয়া আছে। আমরা জানি ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উভয় যদি দেওয়া থাকে তাহলে সেটা হবে কোন সংখ্যা, তাহলে সেটা হবে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা এখানে দেওয়া আছে, তাহলে আমরা হচ্ছে লিখব এখানে দিয়ে লিখব, এখানে x ইকুয়াল টু একবার হচ্ছে +-4 ধরবো, সেটাকে বর্গ করব, আবার সেইটারই ঘন করব। আবার হচ্ছে +-5 নিব, নিয়ে সেটার আবার বর্গ করব, আবার ওইটাই আমরা কি করব, ঘন করব। তারপরে +-6 এটারও বর্গ করব এবং ঘন করব। ঘন করার পরে আমাদের দেখতে হবে এখানের মধ্যে কি হচ্ছে, যে প্রথমে বর্গ করলাম আসলে হচ্ছে 16, এরপরে যে সংখ্যাগুলো আছে সেগুলো বৃদ্ধি আছে, মানে বৃদ্ধি পেতে আছে, মানে বেশি হচ্ছে, মানে বড়, এটা থেকে বড়। তাহলে আমরা লিখব অর্থাৎ উপাদান সমূহের বর্গ, উপাদান সমূহ আমরা বর্গ করি, 16 অপেক্ষা কি হচ্ছে, বড় হচ্ছে, তাহলে এটা থেকে বড় হচ্ছে, তাহলে 16 অপেক্ষা বড় বা সমান। যেহেতু আমরা 16 আছে, 16 আমরা নিব, তাহলে আমরা লিখব 16 অপেক্ষা বড় বা সমান। এবং যদি ঘন করি, ঘন করলে একবারে সর্বশেষ যে রেজাল্টটা আসবে সেটার থেকে আমরা কাউন্ট করব। তাহলে সর্বশেষ রেজাল্ট কত আসছে, 216। তাহলে আমরা লিখব ঘন করলে 216 অপেক্ষা। এখন উপরের দিকে যাব, উপরের দিকে 216 থেকে উপরেগুলো কি ছোট, কারণ 125 আর 64 সেগুলো ছোট, তাহলে আমরা লিখব 216 অপেক্ষা ছোট বা সমান। সমান কেন লিখব, কারণ আমরা হচ্ছে 216টাকেও নিব, কারণ 216টাকে যদি আমরা না নিই তাহলে হচ্ছে +-6 এটার উপাদান এখানে হবে না। তাহলে এই কথাটা আমাদের হচ্ছে লিখতে লাগবে। লিখার পরে আমরা লিখব অতএব নির্ণেয় সেট x, নির্ণয় সেট লিখে হচ্ছে সেম ব্র্যাকেট দিব, দিয়ে লিখব একটা অজানা রাশি, একটা চলক নিয়ে আসতে হবে, চলকটা আমরা নিব হচ্ছে x, তারপর হচ্ছে লিখব হচ্ছে বিলংস। এখন আমরা এখানে লিখব z, আমরা কিন্তু এখানে আর n লিখব না, কারণ এখানে ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা উভয়ই দেওয়া আছে, এই জন্য আমরা লিখব z। তারপর লিখব হচ্ছে যেন। এখন আমরা এই
লাইনটা থেকে কি লিখলাম যে উপাদানসমূহের বর্গ, বর্গ মানে হচ্ছে স্কোয়ার, 16 অপেক্ষা কি হবে, বড় হবে বা সমান হবে। তাহলে 16 অপেক্ষা বড় হবে এবং সমান হবে, এই জন্য নিচে একটা দাগ দিতে হবে। এবং ঘন করলে কি হবে, 216 অপেক্ষা ছোট হবে। তাহলে 216 অপেক্ষা ছোট, এই যে চিহ্নটা দিব আমরা, ছোট চিহ্নটা, এবং কি হবে, সমান হবে, এই জন্য নিচে একটা দাগ দিয়ে দিব। তো এই ছিল 2 নং প্রশ্নের সমস্যার সমাধান। 2 নং প্রশ্নের মধ্যে 4টা সমস্যা ছিল, 4টাই আমরা সমাধান করলাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি এই ক্লাসগুলা হচ্ছে আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ইজি ম্যাথ, এই ইজি ম্যাথ ইউটিউব চ্যানেলটাকে আপনারা কি করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করে দিবেন, যাতে সকলেই এই ক্লাসগুলা করতে পারে। তো এই ছিল আজকে এই পর্যন্তই।